নমস্কার, অনন্যার একটি বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে এমন একজন মানুষের সাথে তার জার্নির কথা তার কাছ থেকে শুনব। তার পেশা নেশা দুই সঙ্গীত, এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে তিনি উৎসর্গীকৃত। তিনি হচ্ছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। ওয়েলকাম টু মাই শো স্যার। এই প্রশ্নটা স্যার সবাইকে করি, আমার শোতে যারা আসেন। স্যার কেমন আছেন? খুব ভালো আছি, খুব ভালো আছি। দর্শকদের জানাচ্ছি, গান নিয়ে আছি তো অন্য কোনো দিকে মন দেওয়ার সময় পাই না। গানটাই আমার জীবনের নেশা পেশা সবটাই। তাহলে স্যার আপনি কবে থেকে সঙ্গীত চর্চা করতে শুরু করেছেন? আমি সঙ্গীত চর্চা শুরু করি 1973 সাল থেকে, এবং 75 সাল থেকে একদম পুরোপুরি সঙ্গে শুরু করে দিয়েছি। বিভিন্ন অনুষ্ঠান করতে শুরু করি 74-75 সাল থেকে। তখন বিভিন্ন এখনকার মতো অনুষ্ঠান অন্যরকম ছিল। অনেক লাইব্রেরি সংগঠন ছিল। লাইব্রেরি সংগঠনে সরস্বতী পুজো, 25শে বৈশাখ, এই ধরনের যে উৎসবের দিনগুলো, সেখানে আমাদের ডাক পড়ত, এবং কোথাও 5 টাকা পেতাম, কোথাও 10 টাকা পেতাম, তাতেই খুশি ছিলাম। সেই নিয়ে আস্তে আস্তে অনুষ্ঠান বাড়তে লাগলো, বিভিন্ন শিল্পীদের সঙ্গে পরিচয় হতে লাগলো। তাদের কাছ থেকে অনেক টিপস পেলাম, কী করে অনুষ্ঠান করতে হয়, পাবলিক ডিলিংস কীরকম করতে হয়। হেমন্তদার কাছে যেটা শিখেছি, হেমন্তদা বলতেন যে কখনো কারুকে ফিরিয়ে দেবে না। হয়তো তাদের ক্ষমতা নেই তোমাকে তোমার পারিশ্রমিক দেওয়ার, কিন্তু তাদের ভালোবাসাটাকে তুমি মর্যাদা দিও। সেই জন্য কিছু টাকা কম হলো তাদের অনুষ্ঠানে তুমি যেও। এইটা যে কত বড় একটা শিক্ষা, একদম স্যার, এবং কত বড় যে একটা কথা উনি বলেছিলেন, সেটা আমার সারা জীবন দিয়ে আমি উপভোগ করেছি। তার কারণ হয়তো সেরকম টাকা পয়সা আমি পাইনি, কিন্তু মানুষের অজস্র ভালোবাসা পেয়েছি, যেটা মানে কোটি কোটি টাকা দিয়েও সেই ভালোবাসা কেনা যায় না। এটি আমার বড় প্রাপ্তি। তো বাড়িতে কি আপনাদের এই সঙ্গীতের পরিবেশ ছিল যে আপনি আগ্রহ দেখালেন? সেরমভাবে বলতে গেলে বাড়িতে সঙ্গীতের পরিবেশ কখনো ছিল না, অন্তত আমি দেখিনি। তবে একটা হারমোনিয়াম ছিল, সেটা আমার ওই শুনেছি পিসিদের, তখনকার দিনে তো মেয়েরা কি কি জানে বিয়ে হওয়ার সময়, আচ্ছা, তুমি গান জানো, এই কথা প্রথমেই জিজ্ঞেস করতো। রান্নাবান্না তো পরের কথা। সেই হিসেবে কয়েকটা গান তোলানোর জন্যে পিসিদের বাড়িতে একটা হারমোনিয়াম রাখা ছিল, এবং সেই হারমোনিয়াম আমার হাতে করে। এবং আমার গানটা এসছে মামার বাড়ির তরফ থেকে। হাওড়া নদের নিমাই সমাজ, যেটা এখনও প্রতিষ্ঠিত আছে, তখনকার দিনে হাওড়া নদের নিমাই সমাজের নদের নিমাই যে পালা, সেই পালাতে নিমাইয়ের ভূমিকায় অভিনয় করতেন আমার দাদু, মায়ের বাবা, শ্রী গোপালচন্দ্র চট্টোপাধ্যায়, এবং নিতাই করতেন শ্রী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, ওনার আবাল্য বন্ধু। এবং হাওড়া নদের নিমাই সমাজের এই যাত্রাপালাতে এখনও পর্যন্ত সেই ট্র্যাডিশন তারা রেখে চলেছে, যে মহিলা চরিত্রগুলো ছেলেরাই করে এখন। এবং আমার দাদামশাইকে দেখতে ভীষণ সুন্দর ছিল। উনি যখন নিমাই সাজতেন, আমি একবারই ওনার অভিনয় দেখেছি। সত্যি সামনে যেন নিমাই সন্ন্যাস দাঁড়িয়েছেন। এবং উনি সারা ভারতবর্ষ জুড়ে তখন ডাক পড়তো হাওড়া নদের নিমাই সমাজের এই পালার জন্যে, এবং লতা মঙ্গেশকরের মতো শিল্পী ভর হয়ে গেছে। এই ঘটনা নিজের চোখে শোনা, কানে শোনা, চোখে দেখা, অনেক পুরনো ঘটনা সব। এবং ওইখানেই আমি প্রথম একটা বড় সঙ্গীতানুষ্ঠান করি, শুধু রবীন্দ্রসঙ্গীতের উপর,
সেখানে গাইতে এসেছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং ধনঞ্জয় ভট্টাচার্য। ওনাদের সান্নিধ্য প্রথম পাই বড় শিল্পী হিসেবে। তারপর তো আস্তে আস্তে সব শিল্পীর সঙ্গেই অনুষ্ঠান করেছি। স্যার, আপনাদের তো আপনার কথা শুনে যেটুকু বুঝলাম যে বাড়িতে আপনাদের গানের পরিবেশ ছিল না, মানে ওই আর কি। তো আপনাকে কোনোদিন কেউ আপত্তি করেনি যে গান শেখাটা ঠিক নয়, যে আপনি যে স্টেজ শো করেছেন, আপনার পরিবার থেকে কোনোদিন আপত্তি আসে? না, বাড়ি থেকে সেভাবে আমি আপত্তি কখনো শুনিনি। আচ্ছা এবং আমাকে ইমপেটাস দিয়েছেন প্রথমে আমার মা, তারপরে আমার বাবা। আচ্ছা তখন ওই গুনগুন করে গান গাইতাম, গান শুনে শুনে গান তুলতাম। তখন তো গলাটা যে বেশ ভালো। তখন মাস্টারমশাইয়ের একজন ঠিক করে দেন এবং গান শেখা শুরু করি। তাহলে আমাদের একটু জানতে ইচ্ছা করছে আপনি কার কার কাছ থেকে আচ্ছা, শিখেছেন? প্রথম আমি গান শিখি শ্রী বিশ্বনাথ দাস মহাশয়ের কাছ থেকে। আচ্ছা উনি ক্লাসিক্যাল গান আমাকে শেখাতে আরম্ভ করলেন। 3 মাস 4 মাস যাওয়ার পর আমার ক্লাসিক্যাল গানে মন বসলো না। তখন ঘরে ঘরে রেডিও চলতো, তো আচ্ছা রবীন্দ্রসঙ্গীত খুব চলতো এবং প্রত্যেকটি দিন আকাশবাণী কলকাতার যে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানগুলো হতো, বড় বড় শিল্পীরা গাইতেন, তাদের গান বসে বসে শুনতাম। সেই থেকে গানের প্রতি একটা ভালোবাসা জন্মায়। সেই থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি যে দুর্বলতা শুরু হয়েছিল, এটা আজও পর্যন্ত রয়ে গেছে। এবং সেই মাস্টারমশাইকে বলি যে আমাকে স্বরলিপি দেখে আমাকে গান তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমার কাকিমা খুব ভালো গিটার বাজাতেন। উনি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছাত্রী ছিলেন। তা কাকিমার কাছে স্বরলিপির প্রচুর বই ছিল, আমাকে সব কটা বই দিয়ে দিয়েছিল আমার সেজ কাকিমা রত্না বন্দ্যোপাধ্যায়, এখনও আছেন উনি। তা সেই থেকেই আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভীষণ আগ্রহ বেড়ে গেছে। স্যার, রবীন্দ্রসঙ্গীত তাহলে কার কাছ থেকে শিখেছেন? প্রথমে তো বিশ্বনাথ দাস মহাশয়ের কাছে শিখেছিলাম, তারপরে যাই চিন্ময় চট্টোপাধ্যায়ের কাছে। তখন ওনার একটা রেকর্ড বেরিয়েছিল, আমার জীবনের প্রথম 78 যে রেকর্ড, সেই কিনেছিলাম। সেটা প্রমোদে ঢালিয়া দিনু মন একদিকে, আর একদিকে হে নবীনা, এই দুটি রবীন্দ্রসঙ্গীত। ওনার গলা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করলো এবং চিন্ময়দার কাছে গেলাম। চিন্ময়দা যেমন সুন্দর দেখতে ছিলেন, ব্যবহারটাও খুব মিষ্টি ছিল। আর তখন আমার চেহারা তো একদম ইয়ং। প্রথম দিনই আমি বললো, তোর ঘাড় অব্দি যে চুল, তার থেকেও বেশি চুল ছিল আমার, কিন্তু আজকে দেখেছিস টাক হয়ে গেছে, পেছন থেকে টান মারবে যত বয়স হবে। সেটা পরবর্তী ক্ষেত্রে আমিও তাই দেখছি। তা চিন্ময়দার কাছে গিয়েছিলাম, ওখানে 4 বছর ছিলাম। তারপরে যাই সুচিত্রা মিত্রর কাছে। সুচিত্রাদি তখন এত অনুষ্ঠানে ব্যস্ত থাকতেন যে নিজে ক্লাস করাতে পারতেন না, সিনিয়র শিল্পীদের দিয়ে ক্লাস করাতেন। আমার ভালো লাগলো না, আমি চলে গেলাম সুবিনয় রায়ের কাছে, বালিগঞ্জ প্লেসে। সুবিনয়বাবুর কাছে গিয়ে দেখলাম এখানে 50 ইয়ার 60 ইয়ার কমপ্লিট না করে বেকার আসা। কারণ উনি যে ধরনের যে পর্যায়ের গান দিচ্ছিলেন, সেটা আমার পক্ষে, বা যে তালের গান দিচ্ছিলেন সেই তালগুলো আমার পক্ষে নেওয়া অসম্ভব। ওনার কাছ থেকে চলে যাওয়ার পর আমি যেন আসল গুরুকে পেলাম সামনে, অশোক তরু বন্দ্যোপাধ্যায়। অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে যখন প্রথম দাঁড়ালাম ওনার ট্রাঙ্গুলার পার্কের বাড়িতে, ওই রকম সৌম্য চেহারা দেখে প্রথমেই আমার মন আকৃষ্ট হয়ে গেল যে এই আমার সঠিক গুরু। ওনার কাছে 8 বছর ছিলাম, ভীষণ ভালোবাসতেন এবং বিভিন্ন জায়গায় ক্লাস করতেন, সেখানে গিয়ে ক্লাস করতাম আমরা। আমার বাড়িতেও এসেছিলেন ক্লাস করবার জন্যে, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। একটা সাক্ষাৎ ঋষি পুরুষের সঙ্গে আমি সঙ্গ লাভ করেছিলাম। তারপরে 1974 সালে প্রথম আমার সঙ্গে মানে চোখে দেখা হেমন্ত মুখোপাধ্যায়কে। আমাদের স্কটল্যান্ড পাশেই
ওখানে আমার এক বন্ধুর পেশামশাই দেবদাস বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন। একদিন বললেন, আমি কালকে হেমন্তদার বাড়ি যাচ্ছি, তুই যাবি? তুই তো হেমন্ত মুখার্জির এত ভক্ত। আমি যেন হাতে চাঁদ পেয়ে গেলাম, নিশ্চয়ই যাব। পরের দিন আমরা সকালে চলে গেলাম। সে অভিজ্ঞতাটা আমি একটু পরে বলি। একদম স্যার। এই প্রথম তার সঙ্গে দেখা এবং তার গলার প্রেমে পড়ে যাওয়া, যাকে বলে। আচ্ছা। একেবারে সেই থেকে হেমন্তদার, আমি তরুদার কাছে ক্লাস করছি, অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি বলছি, তুই হেমন্ত মুখার্জির মতো গাইছিস? আমি গাইছি না, এটা আমার বেরিয়ে যাচ্ছে। ওনাকে আমি ফলো করি আমি সারা জীবন, ওনার মতো কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, যেতে তো পারবো না কোনো দিন। তাহলে তুই আমার কাছে গান শিখিস। এরকম একটা অবস্থায় পড়েছিলাম। স্যার, এরপরে জানতে ইচ্ছা করছে আপনার প্রথম স্টেজ শো, তার অভিজ্ঞতাটা একটু আমরা যদি জানতে পারি। প্রথম স্টেজ শো বলতে, প্রথমেই বলেছিলাম আমি যে তখন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পাড়াতে লাইব্রেরি বলে একটা জিনিস ছিল, এখন আছে কি না জানি না। আমাদের যে লাইব্রেরিতে আমি প্রথম প্রোগ্রাম করি, চিন্ময় স্মৃতি পাঠাগার, এখানে আমাদের হরিসন রোডের ওপরেই, বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা। তবে ওখানে অনুষ্ঠান হচ্ছে, কিছু নামী শিল্পী আছেন, তাদের গান শুনতে গেছি। আমার এক বন্ধু ছিল মানস মুখার্জি বলে, তার মায়ের কাছে আমি কিছুদিন তালিম নিয়েছিলাম। হঠাৎ আমাকে ওই শিল্পী নেমে যাওয়ার পর, বড় শিল্পী নেমে যাওয়ার পর, প্রায় ধাক্কা মেরে স্টেজে তুলে দিল। আমি অবাক হয়ে গেলাম, স্টেজে তুলে দিল, কী ব্যাপার? দিয়ে নাম অ্যানাউন্স করে দিল, এবার আপনাদের সামনে গান করবে সৌমিত্র, আমার বন্ধু সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আমি তখন হারমোনিয়াম বাজাতে জানি না, আমার কাছে কোনো খাতা নেই, গানের লিরিক নেই, কিচ্ছু নেই। আমি তো অসহায় একদম অবস্থা। তখন আমার বন্ধুর মাসিমা এলেন আমার পাশে, তুই গা, আমি তোর সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে দিচ্ছি। তখন স্ত্রী ছায়াছবি হেমন্ত মুখোপাধ্যায়ের খিড়কি থেকে সিন্ধু দুয়ার গানটা খুব জনপ্রিয় হয়েছিল, আজও জনপ্রিয়। সেই গানটা আমি খালি গলায় করলাম এবং আমার মাসিমা আমার সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে দিল। যখন হয়ে গেল গানটা, দেখি দর্শক একদম করতালিতে ভরিয়ে দিল। এটাই মনে হয় সব থেকে বেশি পাওনা, বিরাট পাওয়া একটা, করতালিতে ভরিয়ে দিল। দিয়ে আমাকে বলছে, আরেকটা। আমি সর্বনাশ করেছি, আমার কাছে কোনো গান নেই। আমি একদম দৌড়ে স্টেজ থেকে নেমে একদম দৌড় বাড়িতে এসে বাবা বলছে, তুই হাঁপাচ্ছিস কেন? বলছে, এরকম ঘটনা ঘটেছে। এই আমার প্রথম স্টেজ শো। তাহলে তো স্যার জিজ্ঞাসা করি যে প্রথম যেদিনকে টাকা রোজগার করলেন, প্রথম গান করে টাকা রোজগার করলেন, তো সেদিন সেই টাকাটা পাওয়ার পরে কি মনে হয়েছিল, আর সেই টাকাটা আপনি কি করেছিলেন? সেটা আমার পাড়াতেই রজনী উত্তরে একটা অনুষ্ঠান ছিল, বোধহয় দুর্গাপুজোর বিজয়া সম্মেলনী হবে। 5-6খানা গান করেছিলাম, আমাকে 20 টাকা দিয়েছিলেন। আচ্ছা। সেই 20 টাকা, তখন 20 টাকার নোট আমি দেখিনি, 10 টাকার দুটো পাতা আমাকে একটা খামে করে দিলেন যারা উদ্যোক্তা ছিলেন। সেই টাকাটা আমি বোধহয় বছর 10 রেখে দিয়েছিলাম। তারপর সেটা আমার কাছে হারিয়ে যায়, পাই না। সেই খামটা ওই অবস্থাতেই আমি ড্রয়ারে রেখে দিয়েছিলাম, পরে সেটা হারিয়ে যায়। সেটা কোনো রকমভাবে ইউটিলাইজ করতে পারিনি। মানে এটা হচ্ছে প্রথম রোজগারের স্মৃতি, একদম স্মৃতি। তাহলে কিন্তু আমরা আরেকটা জিনিস কিন্তু খুব ভালো আজকে স্যারের কাছ থেকে জানলাম, প্রথম পাওনা, প্রথম রোজগার, সেটা কিন্তু যত্ন করে রেখে দিলে পরে সেটা খুব ভালো লাগার একটা জায়গা হয়ে যায়। একটু আমরা তো গানের জার্নির মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু তার মাঝে মনে হলো আরেকটু স্যারের সম্পর্কে অন্য কিছুভাবে জানি। স্যার, আর কি করতে ভালো লাগে, গান ছাড়া আর কি করতে ভালো লাগে? দেখুন, একটা আপনাকে একবার কথা প্রসঙ্গে বলেও ছিলাম প্রথম দিকে, যে আমি ক্রিকেট খেলতাম,
এবং খেলতাম মানে ডিভিশন খেলতাম, সেকেন্ড ডিভিশনে আনন্দবাজারে খেলতাম। ওখানে অনেক বড় বড় প্লেয়ারদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, দু একজনের সঙ্গে আলাপও হয়েছে, অম্বর রায়, সুব্রত গুহ, রমেশ সাক্সেনা, টেস্ট প্লেয়ার। উনি রাজস্থান মাঠে খেলতে এসেছিলেন, আমরা দেখতে গেছিলাম, সই নিয়েছিলাম ওনার। এবং রুসি জিজি বয় বাংলার উইকেট কিপার ছিলেন। এরকম অনেক তাবর উদয়ভানু ব্যানার্জি বাংলার ক্যাপ্টেন ছিলেন। উদয়দা আমাদের থাকতেন এতেই, ওই শিয়ালদা রেল কোয়ার্টারে থাকতেন। আচ্ছা। তা ওনার কাছে অনেক তালিম নিয়েছি। ওখানে গিয়ে আলাপ হয়েছে পিকে ব্যানার্জির সঙ্গে, প্রদীপ কুমার ব্যানার্জি, যিনি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলে বহুদিন কোচ হিসেবে কাজ করেছেন। প্লেয়ার তো বটেই, তাবড় প্লেয়ার। তখন এক কথায় তিনজনের নাম বলা হতো, চুনি, পিকে, বলরাম। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি এবং বলরাম যে প্লেয়ার ছিলেন। সেখানে পরবর্তী ক্ষেত্রে প্রদীপবাবুর ভাই প্রসূন, আমার বন্ধু, আজকে সে সাংসদ, তার সঙ্গেও দীর্ঘদিন ওঠা বসা করেছি, আমার বাড়িতে প্রচুরবার এসছেন। তাই সেই সব খেলাধুলার জগতে আমার একটুখানি দুর্বলতা রয়েছে এখনও। কোনো রকম খেলা হলে, এই মহিলা ক্রিকেট যে দল জিতেছে, এত আনন্দ পেয়েছি সে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মেয়েরা কত এগিয়ে গেছে। আজকে মেয়েদের যে দাবিয়ে রাখার একটা চেষ্টা চিরকাল হয়ে এসছে, সেখানে সমস্ত ছিন্ন ভিন্ন করে তারা আজকে বিশ্বজয় করেছে। এটা যে কতখানি সাফল্য, শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীতে ভারতবর্ষের নাম ছড়িয়ে দিয়েছে। এবং আমি ভীষণভাবে খেলা দেখতে ভালোবাসি, এখনও পর্যন্ত কোনো রকম খেলা বাদ দিই না। এবং আমি ফেসবুকে লিখে দিই যে আজকে এই খেলাটা কোন চ্যানেলে দেখতে পাবো, যদি কেউ আমাকে জানান। এরকম আমি ক্রিকেট ভক্ত লোক। ফুটবলও দেখি, ফুটবলও খুব ভালো লাগে। অবশ্যই মোহনবাগানের ভক্ত, রক্তে দুটো রক্ত বইছে শরীরে, সবুজ মেরুন। তবে আমি ফুটবল খেলা খুব একটা দেখিনি, একবার দুবারই দেখেছি। তখন চুনি গোস্বামী, প্রদীপ ব্যানার্জি এদের খেলা দেখেছি। স্যার, এরপর একটু জানতে ইচ্ছা করছে, এই আপনি তো বললেন যে আপনার প্রথম শো হচ্ছে পাড়ায়, তো স্টেজে যখন উঠলেন, স্টেজে একটা হলেতে যখন লোক টিকিট কেটে আপনার শোটা দেখতে আসছে, সেই স্টেজে প্রথম শো এর অভিজ্ঞতা আমাদের একটু বলুন, আমরা জানতে চাই। দেখুন, একটা কথা বলি, পাড়াতে অনুষ্ঠানগুলো হতো সাধারণত ছোটোখাটো অনুষ্ঠানের প্রথম সুযোগ পেতাম। একদম। তারপরে যখন জলসা, তখন খুব জলসা হতো। পাড়ায় গেট বন্ধ, দুদিক থেকে কলাপসিক্যাল গেট দিয়ে বন্ধ করে দেওয়া, এবং হাতে টিকিট নিয়ে মানুষ দেখতে আসছে। সেরকম যখন প্রোগ্রাম শুরু করলাম, তখন দেখলাম একদম ডিফারেন্ট দর্শক। পাড়ার দর্শক একরকম, অনেককে চিনি, আবার অনেককে চিনি না, মুখ চিনি, কিন্তু এখানে প্রায় 99% মানুষ তাদের চিনি না। তাদের কাছ থেকে কীরকম ব্যবহার পাবো, খুব ভয় লাগতো। কিন্তু যেহেতু বড় শিল্পীদের সঙ্গে ওঠা বসা করি, তাদের অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখেছি। পাবলিক ডিলিংস কী করে করতে হয়, কী করে মানুষের সঙ্গে কথা বলতে হয়। শুধু গান করে গেলাম বললে সেটা একটা মনোটোনাস ব্যাপার হয়ে যায়। তো মানুষের সঙ্গে একটু কোন গানটা গাইতে আপনারা বলবেন, এবার বলুন। যখন এগুলো প্রশ্নগুলো করতাম, তখন চিরকুট নিয়ে কেউ আসতো, কেউ দূর থেকেই চেঁচাতো, এই গানটা করুন, ওই গানটা করুন। তখন একটা ভীষণ উন্মাদনা লাগতো। আর মাঝে ভয় লাগতো, যদি আনকমন গান রিকোয়েস্ট আসে কী করব। এই ভয়গুলো সবসময় ছিল, এখনও আছে, মিথ্যে বলে লাভ নেই। সব শিল্পীর ক্ষেত্রেই একই জিনিস। এবং স্টেজে যখন হল প্রোগ্রাম হয়, আমাদের একটা শিল্পীদের মধ্যে কথা আছে, খাঁচা আর মাচা। আচ্ছা। খাঁচা আর মাচা। খাঁচা মানে হচ্ছে স্টুডিওতে রেকর্ডিং। আচ্ছা। স্টুডিও রেকর্ডিংয়ে তোমাকে একদম টাইম মেপে চলতে হবে।
সেখানে তুমি কোনো রকম সময় নষ্ট করলে প্রডিউসারের টাকা নষ্ট হবে, প্রডিউসার তোমাকে টাকা কেটে নেবে, এবং তোমাকে এই নির্ধারিত সময়ের মধ্যে গানটাকে শেষ করতে হবে। মাচাটা হচ্ছে পাবলিক ফাংশন, সেখানে তোমার অবারিত দ্বার, তুমি যত ইচ্ছে সময় নাও, কেউ তোমার বাধা দেবে না। কিন্তু খাঁচায় গান করা সবথেকে শক্ত। একটা স্বরলিপি দেখে, সে রবীন্দ্রসঙ্গীতই হোক বা আধুনিক, সব গানেরই তো স্বরলিপি আছে, সেই স্বরলিপিকে সম্পূর্ণ মেনে গান করা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা কিন্তু খুবই শক্ত ব্যাপার, যেটা স্টেজ পারফরমেন্সে আমাদের অসুবিধা হতো না। এই আর স্যার, আপনার সঙ্গীত জীবনে তো বহু ব্যক্তিত্বের আপনি কাছাকাছি এসেছেন, তো এমন কোনো আছেন সঙ্গীত শিল্পী আছেন যে যার সাথে কাটানো সময় সারা জীবন আপনার মনে থাকবে, বা ওই টাইমটা আপনার কাছে খুব অমূল্য? সেটা একটু দর্শকদের যদি বলেন তাহলে খুব উপকার হয়। প্রথমেই বলি, কলকাতার যত নামী শিল্পী আজ পর্যন্ত হয়েছেন, একমাত্র মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়, এই দুজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু অনুষ্ঠান করিনি। কিন্তু এত শিল্পীর সঙ্গে ওঠা বসা করেছি, তা সত্ত্বেও একটা ডিফারেন্স দেখেছি। একটা ব্যক্তিত্ব আছে হেমন্ত মুখোপাধ্যায়, সবার থেকে আলাদা। হেমন্তদার সঙ্গে আমার প্রথম পরিচয় আমি বলেছি 1974 সালে, এবং সেখানে আমি গিয়ে যখন দেখলাম যে এরকম একটা মানুষ বসে রয়েছেন, মানে 6.5 ফুট লম্বা চেয়ারে বসে আছেন, তাতেই মনে হচ্ছে 5 ফুট, এবং তার ঘরে ভর্তি লোক, গানের সুর চলছে, তখন বুঝতে পারিনি সেখানে সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় নিজে, লেখক নাম জানি না, প্রডিউসারের নাম জানি না, সিনেমার নাম জানি না, অথচ একটা গান বারবার লেখা হচ্ছে আর মোছা হচ্ছে, কাটা হচ্ছে, আবার হেমন্তদা সুর করে 2 লাইন গাইছেন। এই করে করে প্রায় 2.5-3 ঘন্টার মধ্যে একটা গান তৈরি হয়ে গেল। আমার চোখের সামনে দেখলাম টাপুর টুপুর বৃষ্টি পড়ে, ফুলেশ্বরী ছায়াছবি, ফুলেশ্বরী ছায়াছবির যে টাপুর টুপুর বৃষ্টি পড়ে গানটি আমার চোখের সামনে সৃষ্টি হতে দেখেছি। সেই থেকে যে হেমন্তদার সঙ্গে জড়িয়ে পড়লাম, আমৃত্যু ওনার সঙ্গে আমি ছিলাম, এবং হেমন্তদার কাছে আমি কত দিক থেকে ঋণী যে বলবো, যে ভাষায় বলতে পারবো না। তার কাছ থেকে প্রথম শিখেছি সহবত। শিল্পীর মধ্যে যেটা থাকা উচিত, শিল্পী, সম্পূর্ণ শিল্পী তাকেই বলবো যার ব্যবহার, কথাবার্তা, মানুষের সঙ্গে আচরণ, তার সময় নিয়মানুবর্তিতা, কণ্ঠ তো বটেই, এই সমস্ত কিছু তাকে আমি অনুসরণ করে আমার সারা জীবন চলেছি, এবং তাতে আমি প্রচুর ফল পেয়েছি, প্রচুর ফল পেয়েছি। এখনও পর্যন্ত দেশে বিদেশে যাচ্ছি শুধু হেমন্তদার গান নিয়ে, রবীন্দ্রসঙ্গীত এবং তার গাওয়া যাবতীয় আধুনিক গান, বাংলা ছায়াছবির গান, হিন্দি গান, সব রকমের গান নিয়ে আমার সারা পৃথিবী ভ্রমণ হয়ে গেছে শুধু হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, এবং আমি স্বপ্নে শয়নে ওনাকে আমি প্রণাম জানাই। এবং আমার সবথেকে বড় সৌভাগ্য, অল ইন্ডিয়া রেডিও আমাকে দিয়েছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের শেষ যে গান, একটাই শুধু প্রশ্ন আমার, শ্মশানেতে কত লোক হবে, সেই গানটির গীতিকার লক্ষ্মীকান্ত রায়, অল ইন্ডিয়া রেডিওর লিরিসিস্ট, এবং দীপেন মুখোপাধ্যায় এই গানের সুরকার। 3খানা নতুন গান ছিল। আমি একদিনে 3টে নতুন গান নিজের কণ্ঠে তুলে ক্যাসেট, তখন তো ক্যাসেট ছিল 89-এ, আমি মার্চ মাসে হেমন্তদাকে দিয়ে আসি। দিয়ে আসার পর বলি যে 31 মে এটা রেকর্ডিং আছে, আপনি স্টুডিওতে চলে যাবেন, অল ইন্ডিয়া রেডিও স্টুডিও চলে যাবেন। এবং সেখানে উনি এসেই প্রথমে বললেন, 2টো গান আমি করব, আমি একটা গান করব না।
এই গানটা পার্টিকুলারলি, এই গানটা উনি তোলেননি। কেন? দীপেন মুখোপাধ্যায় সুরকারকে বলছেন, দীপেন এই গানটা গাইলে আমি বেশি দিন বাঁচব না। দেখো, এই ধরনের গান গেয়ে কিশোর চলে গেল, রফি চলে গেল, তোমরা কি আমাকেও হারাতে চাও? আমি রীতিমতো কাঁদতে দেখেছি হেমন্তদাকে। গানটার ভাষা এতটাই রূঢ় বাস্তব ছিল। একটাই শুধু প্রশ্ন আমার, শ্মশানেতে কত লোক হবে। ওয়ার্ডিংটা এই মতো মনে পড়ছে, আমার লেখা আছে, গাড়ি ঘোড়া নয়, টাকা কড়ি নয়, চাই না কো আমি রাজপ্রাসাদ, আমি তো পেয়েছি শুধু মানুষের আশীর্বাদ। এই ধরনের কথা। এই গানটা উনি কিছুতেই গাইবেন না, অথচ তাকে অল ইন্ডিয়া রেডিও ছাড়লো না, জোর করে গাওয়াতে হলো। এবং আমার কাছে বিশ্বাস করবেন না, এই গানটা উনি তুলে আসেননি, নতুন গান, একেবারে নতুন গান, মাত্র আড়াইবার শুনলেন। আচ্ছা, আমাকে পাশে দাঁড় করানোর এই ছবিটা এর সঙ্গে আপনারা জুড়ে দেবেন। পাশে দাঁড় করালেন, পরে তুমি দূর থেকে গাইছো, শুনতে পাচ্ছেন, আমার কাছে এসো। আচ্ছা, আড়াইবার শুনলেন। আমি যখন গাইছি আমার তো থরথর করে ভেতরটা কাঁপছে, হেমন্ত মুখার্জি গান তোলাতে হচ্ছে। তখন উনি দেখছি হাঁটুতে এরম করে কর্ডিং করছেন, হারমোনিয়ামের সুরটাকে ধরছেন, ব্রেন তো কম্পিউটার। আড়াইবার শুনলেন, দিয়ে পেছনে কাঁচের যে দরজা আছে ঠক্কর মারলেন, দিয়ে বললেন রেকর্ড করো। যখন রেকর্ডিং চলছে তখন তো স্পুল রেকর্ডিং, অল ইন্ডিয়া রেডিও তো এখনও স্পুলেই রেকর্ডিং হয়, স্পুল ঘুরছে, গান চলছে। ওই যখন ভাষাটা এলো, গাড়ি ঘোড়া নয়, টাকা কড়ি নয়, চাই না আমি রাজপ্রাসাদ, আমি তো পেয়েছি শুধু মানুষের আশীর্বাদ, গানটা থামিয়ে দিলেন। স্পুল ব্ল্যাঙ্ক ঘুরে চলেছে। দীপেন আমাকে এই গানটা গাইও না, উঠে দাঁড়িয়ে পড়েছেন, এই গানটা গাইতে বলুন না আমাকে, কেঁদে ফেলেছেন। আমি পাশে দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখেছি, নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু কষ্টও পেয়েছি খুব। গানটা জোর করে করানো হলো পরে, এবং খুব গম্ভীর হয়ে উনি গানটা গিয়ে বেরিয়ে চলে গেলেন। এই অভিজ্ঞতা জীবনে ভুলবার নয়, ভুলতে পারবেন। হেমন্তদার কাছে দীর্ঘদিন যাতায়াত করেছি, শেষের দিকে একটুখানি ছেলে মানুষের মতো হয়ে গেছিলেন। একদিন গেছি সকালবেলা, ওখানে গিয়ে দেখি উনি বসে আছেন, আর নীল রঙের লুঙ্গি পরতেন, একটা হাফ শার্ট, এই ফুলাতা শার্টকে গুটিয়ে বসে ওখানে চা খাচ্ছেন। বেলা বৌদি দূরে আছেন। হেমন্তদা বললেন, আচ্ছা দেখো তো তুমি এই ছবিটা আমি কোথায় তুলেছি বলো তো। আচ্ছা, আপনি সারা পৃথিবী ঘুরেছেন, কোথায় ছবি তুলেছেন এইভাবে আমি তো বলতে পারবো না। আমার হাতটা ধরে টেনে নিয়ে গেলেন বারান্দায়। ওনার বাড়ি হচ্ছে লেক গার্ডেন্সের ওখানে। সে ফ্ল্যাট তো অন্য লোক এখন নিয়ে নিয়েছে, উনি সরকারি কোনো ফ্ল্যাট পাননি, যেহেতু উনি ডানপন্থী ছিলেন। এবং ওখানে দাঁড়ালেন, গিয়ে বললেন, আমি দেখো তোমার থেকেও তখন মোটা ছিলাম, গায়ে শাল জড়িয়ে একটা অনুষ্ঠানে যাব, দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, হঠাৎ তারাপদ এলো, তারাপদ ব্যানার্জি আনন্দবাজারের ফটোগ্রাফার, এই ছবিটা তুলে দিল। এই ছবিটা তারাপদর কাছ থেকে আবার HMV কিনে নিল, আমাকে আমি আর পেলাম না। দেখবেন অল ইন্ডিয়া রেডিও এই আমাদের HMVর একটা লং টাইম রেকর্ড আছে, লিজেন্ড অফ মেমোরিজ বলে, হেমন্ত মুখোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত, তাতে ওই ছবিটা দেওয়া আছে। উনি বারান্দায় একটা গায়ে শাল দিয়ে দাঁড়িয়েছে। তারপর মাঝে মধ্যেই যেতাম, অ্যালবাম খুলে বসতেন। প্যান্ট পরা অবস্থায় হেমন্তদাকে কোনো দিন ভাবিনি। দেখলাম লন্ডনে উনি খালি গলায় রেকর্ডিং করছেন, প্যান্ট পরে, আচ্ছা, খালি গলায় গাইছেন। এই সমস্ত ছবিগুলো দুষ্প্রাপ্য ছবি দেখেছি। আর একদিন গেছি, নানা কথা,
সামনে বসে গাও, একটা দুটো গানও করেছি, ভয়ে ভয়ে গাইতাম, মিথ্যে বলবো না, ভীষণ ভয় পেতাম। কথা উনি যা বলতেন বলতেন, আমি উত্তর দিতাম হ্যাঁ না, এর বেশি বলতে পারতাম না। যতই ওনার সান্নিধ্য লাভ করি আর যাই করি, ওনার একটা ব্যক্তিত্ব ছিল, ভীষণ ভালোবাসে টেনে নিতেন, কিন্তু আমরা সেটা নিতে পারতাম না। আমরা বললাম ও বাবা, ওইরকম হিমালয়ের মতো মানুষের কাছে যাবো কী করে। একদিন উনি বলছেন, জানো তোমরা তো শুনেছ আমি ইন্টারভিউ দিয়েছি, তা তুমি সামনে এসছো বলি। সাউথ আফ্রিকা গেছি প্রোগ্রাম করতে, তখন আমি জানি না ওরা রিলে করছে যে ওনার প্লেন আসছে, এয়ারপোর্টে নামছে, আচ্ছা, লাল কার্পেট পেছনে আছে পুরোটা। আমি যখন হেঁটে নামছি, দুপাশারই লোক দাঁড়িয়ে পড়েছে, আমাকে খালি ছোঁয়ার চেষ্টা করছে, ঠিক এরম করছে। তোমরা এরম করছো কেন? উই আর টাচিং ইন্ডিয়া, আমার ভারতবর্ষকে টাচ করছে। আমার তখন সত্যি মানে চোখে জল এসে গেছে। কী সম্মান উনি পেয়েছেন, আজও সম্মান পেয়ে মারা গেছেন, প্রায় 35 বছর হয়ে গেছে। আজও উনি যে সম্মানে সম্মানিত হচ্ছেন সব জায়গায়, আমাদের যে ডাক পড়ছে হেমন্তদার জন্যই। এইখানেই একটা শিল্পীর মাহাত্ম্য বলুন, যাই বলুন, তার শিল্পী জীবন সার্থক, এইটুকুই বলি হেমন্তদার সম্পর্কে। আজকে কিন্তু আমরা হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে অনেক অজানা কথা জানলাম, যেটা আজও অবধি কিন্তু জানা নেই আমাদের। তো আমরা কিন্তু দর্শকরা সমৃদ্ধ হলাম স্যারের সাথে কথা বলে। স্যার, বর্তমান প্রজন্ম যারা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছেন বা শিল্পী হিসাবে আসতে চান, এই জগতে আসতে চান, তাদেরকে কি বলবেন? তাদের কিছু একটু সাজেশন দিন, তারা নিজেরা কিভাবে তৈরি হবে। দেখুন, আমি রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে দীর্ঘ 1975 সাল থেকে যুক্ত। ও তাবড় শিল্পীদের পেয়েছি, মায়া সেন, সুচিত্রা মিত্র, সুমিত্রা সেন, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, ডক্টর চিত্রলেখা চৌধুরী, চিন্ময় চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মানে স্টলওয়ার্স তারা, তাদেরকে পেয়েছি। তাদের কাছে যারা গান শিখে আজও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে চলেছে, তাদের মধ্যে আমি তো পড়ি, আমার সাথে তো অনেক বন্ধু আছে। কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে একটা দেখছি যে রবীন্দ্রসঙ্গীতকে গাইবার জন্যে যে মানসিক একটা প্রস্তুতির দরকার হয়, একদম সেই প্রস্তুতিটা কিন্তু অভাব দিচ্ছে। অনেক জায়গায় দেখছি রবীন্দ্রসঙ্গীতকে তার অপভ্রংশ করে গাওয়া হচ্ছে, রবীন্দ্রনাথের গানকে চটুলভাবে গাওয়া হচ্ছে। হ্যাঁ, অনেকে তো এখন মিউজিক অ্যাড করে দিচ্ছে, যে এবং গান রবীন্দ্রনাথের গানের হচ্ছে মেন বক্তব্য তার ভাষা, তার যে ভাষাটা, সেটাই যন্ত্রের দাপটে চেপে যাচ্ছে। রবীন্দ্রনাথের গান গাইতে গেলে স্বরলিপি তো মানতেই হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু স্বরলিপি পাঠ করা কিন্তু রবীন্দ্রনাথ কখনো চাননি। স্বরলিপিটা যা আছে আমি হুবহু তাই একটা টাইপের মতো করে গেয়ে গেলাম, সেটা কিন্তু এই যুগে অচল হয়ে দাঁড়িয়েছে। আমি যদি পঙ্কজ কুমার মল্লিকের সময়কার গান, তখনকার দিনে যে ধারা ছিল, সেই ধারাকে বজায় রাখতে চাই, তাহলে কিন্তু আমাকে কেউ গান শুনবে না। যেটা হেমন্তদা নিয়ে এলেন, সুচিত্রা মিত্র নিয়ে এলেন, যে রবীন্দ্রনাথকে সময় উপযোগী করে তোলার যে গায়কী, তখন গান গাওয়া হতো যেন গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ছে মানুষ। রবীন্দ্রনাথের কণ্ঠ যখন রেকর্ড করা হয়েছিল, তখন রেকর্ডিং সিস্টেম কী ছিল আমার জানা নেই, ওনার গলা অনেক পাতলা হিসেবে আমরা শুনেছি। কিন্তু আমি শান্তিদেব ঘোষের কাছে শুনেছি যে ওনার খুব বজ্র গম্ভীর গলা ছিল,
যতটা সরু আমরা দেখি ওনার রেকর্ডিংয়ে বিভিন্ন কবিতার মাধ্যমে বা গানের মাধ্যমে, অতটা সরু ছিল না। এখন যান্ত্রিক অনেক উন্নতি ঘটেছে। এছাড়া যন্ত্রের সাহায্যে গান করা সেটা এক ব্যাপার, আর নিজের গানটা যন্ত্রের মাধ্যমে সেটাকে বের করা সেটা আর এক ব্যাপার। আমি মান্না দেখে দেখেছি ওনার গানে ইকো লাগিয়ে দিয়েছে, মাইকটা ধরে শুনে ফেলে দিতে। আচ্ছা, মানে আমি কি গাইতে জানি না, আমাকে আর্টিফিশিয়াল কণ্ঠ তোমরা নিচ্ছ। সেই রকম যে এখন যন্ত্র, এখন এআই এর যুগ এসছে, সে তো আমি যদি একটা গান করি এখন এআই কে থ্রু দিয়ে আমার গলাটা অরিজিনাল একদম হেমন্ত মুখার্জির মতো বের করে দেবে। সেটা তো শিল্পীর সার্থকতা নয়। শিখতে হবে। প্রচুর ভালো ভালো শিল্পী রয়েছেন, প্রচুর শিক্ষক রয়েছেন, প্রতিষ্ঠান আছে, সেখানে তোমরা যাবে এবং সেখানে শিক্ষা গুরুকে সম্মান করে তার কাছ থেকে গান শিখবে। প্রথমেই গান শিখে 10টা গান শিখে আমাকে অনুষ্ঠান করতে হবে, এই মানসিকতা যেন না থাকে। এখন আমি যেহেতু রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে যুক্ত, এখন দেখছি প্রচুর ছেলে মেয়ে তারা বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছে, তারা টাকা দিচ্ছে উল্টে, আমাকে 2টো গান গাইবার সুযোগ দিন। এইটা কোনো শিল্পীর কাছে এটা কাম্য নয়। এটা শিল্প সত্তাকে নষ্ট করে দেওয়া। এবং তারা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে এই শিল্পীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের গান করাচ্ছে। এটা আমি তীব্রভাবে প্রোটেস্ট করছি, এটা হওয়া উচিত না, এইটুকুই বলি। এখনকার দিনে তো সবাই চায় খুব তাড়াতাড়ি ফেমাস হবে, তো সেটা কি ঠিক? চটজলদি ফেমাস হওয়া যায় না। প্রথমেই বলি, এই যে আজকে নতুন প্রজন্মের একটা ট্রেন্ড এসে, তাদের দোষ দিতে পারি না, তার প্যারেন্টস, তার বাবা মাকে দোষ দিচ্ছি। তারা দৌড়চ্ছেন কার পেছনে? সারেগামা পা, জি বাংলা, হেনা তেনা যত টেলিভিশন চ্যানেল আছে, সেখানে তারা রাতারাতি ছেলে বা মেয়েকে পাঠাচ্ছে যাতে সে ইন্ডিয়ান আইডল হয়ে যায়, সঙ্গীতে একটা বিরাট শিল্পী হয়ে যায়। যে বলুন তো, আপনি বলুন, আপনাকে আমি প্রশ্ন করছি উল্টে, যে এত আইডল দেখছেন, প্রত্যেক মাসে একটা করে আইডল বেরোচ্ছে, সেই আইডলগুলো যাচ্ছে কোথায়? হারিয়ে যাচ্ছে স্যার। সাধারণ মানুষের কাছে কি তারা পৌঁছচ্ছে? না, একদম পৌঁছাচ্ছে না। তারা যাচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে। কর্পোরেট ওয়ার্ল্ড মানে একটা সীমিত সংখ্যক মানুষ। কর্পোরেট ওয়ার্ল্ড মানে তো একটা বড় লোকদের অনুষ্ঠান, যেখানে কোটি কোটি টাকার ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ পাবলিকের কাছে তারা কবে পৌঁছবে? তাদের নাম কবে জানবে সাধারণ মানুষ? একদম স্যার। সেই জন্যে আমি এখনকার প্রজন্মের যারা বাবা মা রয়েছেন বা তাদের আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরকে বলবো, এইভাবে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তাতে কি হচ্ছে? তাদের না হচ্ছে ভালো করে পড়াশুনো, না হচ্ছে গান শেখা। যে শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করা পড়াশুনোর ব্যাপারে, এবং সঙ্গীত শিক্ষকের কাছে সঙ্গীত শিক্ষাটা গ্রহণ করা, এটা যদি না করেন, তাহলে কিন্তু সে আপনি শত চেষ্টা করলেও আপনার ছেলে বা মেয়ে শিল্পী হয়ে উঠতে পারবে না। শিল্পী হয়ে উঠলেও সেই সাময়িক হয়তো 1 বছর 2 বছর গাইবে, তারপর হারিয়ে যাবে। এইটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে, যে আপনারা ছেলে মেয়েদের এইভাবে প্ররোচনা দেবেন না। গান শিখুক, পড়াশুনো শিখুক, তাহলেই সেই জীবনে দাঁড়াতে পারবে। এইটি আমার এই ব্যাপারে মন্তব্য করলাম। এবার আমরা স্যার আপনার সঙ্গীতের জীবন থেকে বেরিয়ে আরেকটু অন্য দিকে যাই, যে একটা মানুষ তো সব কিছু নিয়ে গড়া মানুষ, তো একটু জানি যে স্যার আর কি কি করেন। স্যার আপনার অবসর সময় কাটে কি?
দেখুন দেখুন আমি একটা কথা বলি। প্রথমত আমার এখন 70 বছরের ওপর বয়স হয়ে গেছে। এমনি আমার অবসর এসে গেছে জীবনে। তা সত্ত্বেও এই সঙ্গীত আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে রবীন্দ্র সাহিত্য বাঁচিয়ে রেখেছে, রবীন্দ্রভারতী সোসাইটি আমাকে বাঁচিয়ে রেখেছে, যেখানে আমাকে নিয়ে গেছিলেন, যার কথা না বললেই নয় আমার সঙ্গীত জীবনের ক্ষেত্রে, শ্রী আনন্দ মুখোপাধ্যায়। আনন্দ মুখোপাধ্যায় তৎকালীন মহাসচিব ছিলেন, সেক্রেটারি ছিলেন আমাদের রবীন্দ্রভারতী সোসাইটি। সেখানে সুযোগ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, মায়া সেন, এরা গাইছেন একই স্টেজে। আমরাও গাইছি, যারা ইয়ং জেনারেশন, আমাদের সুযোগ দিয়েছেন। আমাদের ঠিক আগের জেনারেশন হচ্ছে শ্রীকুমার দা, গৌতম মিত্র, আশিস ভট্টাচার্য, এনারা। শ্রীকুমার দা আমার ভীষণভাবে আত্মীয় বললেও ভুল হবে, এত ভালো বন্ধু। শ্রীকুমার দাই আপনাকে পাঠিয়েছে আমার সঙ্গে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্যে। আমি শ্রীকুমার দার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি যে তুমি পাঠিয়েছো দিদিকে আমার কাছে, এবং তোমার সম্বন্ধে একটু না বললেই নয় যে তোমার সঙ্গে পরিচয় আজকে দীর্ঘদিনের। তুমি, গৌতম দা, গৌতম মিত্র, সুশীল মল্লিক, একটা সময় তোমরা স্টলওয়ার্ডস ছিলে। হেমন্ত দাদের যে একটা ব্যাচ গেছে, তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে আমরা আস্তে আস্তে বড় হয়ে উঠেছি। তোমাদেরকে কখনোই ভুলতে পারবো না। তোমাদের সান্নিধ্য আজও আমাকে সমৃদ্ধ করে, এইটুকুই বলি। স্যার, আরেকটা জিনিস খুব জানার ইচ্ছা হচ্ছে যে আপনার বাড়িতে যখন ঢুকলাম তখন দেখলাম আপনার বাড়ির গায়েতে লেখা আছে টাওয়ার হাউস। তো এইটার এইরকম একটা নামকরণ কেন বাড়িটা? দেখুন, এই বাড়িটার প্রতিষ্ঠাতা জেনে আমার প্রপিতামহ শ্রী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উনি খুব খর্বকায় মানুষ ছিলেন। কাঁধে কয়লার ছোট বস্তা নিয়ে উনি ফেরি করে বেড়াতেন, আঠাতি কাপড় পরতেন, কোট পরতেন একটা। এই করে করে উনি আস্তে আস্তে 14খানা কলিয়ারির মালিক হন। 14খানা কলিয়ারি উনি এক জীবনে তৈরি করেন, এবং সেখানকার স্থানীয় লোকেদের নিয়ে একটা সংগঠন তৈরি করেন। সেটা হচ্ছে অল ইন্ডিয়া মাইনিং ফেডারেশন, যার প্রথম সভাপতি উনি, এবং সহসভাপতি স্যার আর.এন. মুখার্জি, যার নামে এখনও আর.এন. মুখার্জি রোড। ম্যাকিন্টস বার্ন যার কোম্পানি, সেই আজকে সেটা মার্টিন বার্ন। এবং সেই অল ইন্ডিয়া মাইনিং ফেডারেশন, যার প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আজকে সেটা কোল ইন্ডিয়ান নামে পরিচিত। সুতরাং এই বংশের একজন বংশধর হিসেবে নিজেকে অত্যন্ত গর্বিত অনুভব করি। এবং এই বাড়ি উনি তৈরি করেছিলেন 1910 সালে। জমি কেনা হয় 11 সাল থেকে 1913 সাল অবধি বাড়ি তৈরি হয়, এবং সম্পূর্ণটাই ব্রিটিশ ম্যানুফ্যাকচারার যিনি ছিলেন ম্যাকিন্টস বার্ন, তাদের হাতে তৈরি এই বাড়ি ইমারত। আজও আমরা বংশধর যারা রয়েছি তারা সসম্মানে রক্ষা করে চলেছি, এবং আমাদের বাড়িতে 111 বছরের পুজো, জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রীর পুজো হয়। রিসেন্ট জগদ্ধাত্রী পুজো হয়ে গেল আমাদের। এই হচ্ছে আমাদের বাড়ির ইতিহাস আর কি। স্যার, আপনার সাথে এই যে জার্নিটার কথা শুনলাম, তো আমাদের খুব লোভ হচ্ছে যে আপনার কাছ থেকে একটু 2 লাইন যদি কিছু গান শুনতে পারি, আমি কেন, আমার দর্শকদের শুনতে পারি, তাহলে খুব উপকৃত হব, আমরাও তাহলে একটু সমৃদ্ধ হব। ঠিক আছে। আমার
মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব গান, নিজের কেবলে করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনাকে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে। স্যার, আপনি কি সফল? দেখুন, সফলতাটা এক জিনিস, আর দীর্ঘ 51 বছর ধরে সঙ্গীত জগতে বিচরণ করা সেটা আর একটা জিনিস। একদম। সফলতার দিক থেকে যদি বলেন অর্থনৈতিক সফলতা, সেটা আমি পাইনি, নিশ্চয়ই পাইনি, কিন্তু পৈতৃক দিক থেকে যা পেয়েছি তাতে আমি সম্পূর্ণ এবং পরিপূর্ণ, তাতে আমার কোনো ক্ষোভ নেই। অর্থের পেছনে কখনো দৌড়ইনি, আমার গুরুদেব হেমন্ত মুখোপাধ্যায় কখনো দৌড়ননি, যে কারণে একটা নিজের বাড়ি পর্যন্ত করতে পারেননি কলকাতা শহরে। আপনারা জানেন না, আমি ওনার মৃত্যুর পর ওনার বাড়িতে গেছি, বেলা মুখোপাধ্যায় আমাকে ডেকে, সমুদ্র এদিকে শোনো বাবা, দেখো এই আলমারিতে অন্ততপক্ষে 30খানা ছোট ছোট বান্ডিল খামে করে রাখা আছে, তাতে টাকা ভর্তি, সব নাম লেখা, কেউ নদিয়া, কেউ বিষ্ণুপুর, কেউ কলকাতা, কেউ আরামবাগ। তাদের কি চিনব কী করে? তাদের জন্য উনি টাকা রেখে গেছেন, কারোর মেয়ের বিয়ে, কারোর ছেলের পড়াশুনো, কারোর বাবার চিকিৎসা, এই জন্য উনি টাকা রেখে গেছেন। এটা কোনো শিল্পী ভাবতে পারে আজকের দিনে? যত বড় তাবড় শিল্পী হোক, কজনের আপনি দান শুনতে পান? কিন্তু নীরবে দান করে গেছেন হেমন্তদা। সেই হিসেবে আমি ওনার সান্নিধ্য পেয়ে আমার জীবন পরিপূর্ণ। আমি আমার সার্থক জীবন এই দিক থেকে বলবো যে জীবনের সার্থকতা পেয়েছি কি না, যে এতদিন ধরে মানুষ আমায় ডাকছেন, ভালোবেসে ডাকছেন, এবং আমি সারা দেশ বিদেশ এখনও ঘুরে বেড়াচ্ছি মানুষের ভালোবাসায়। এটা তো আমার কাছে কম সার্থকতা নয়। একদম স্যার। এইটি আপনাকে বলি, সার্থকতা যদি পয়সার বিচারে বিচার করা যায়, আমি সার্থক নই, কিন্তু ভালোবাসায় আমি পরিপূর্ণ, মানুষের ভালোবাসায় পরিপূর্ণ। আজকে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু নতুন কথা জানলাম হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে এবং অবশ্যই স্যারের সম্পর্কে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবে। আজকে এই অবধি, সবাই খুব ভালো থাকবে। নমস্কার স্যার। নমস্কার।